আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আহ, আলামিন ভাই। তো আমি সরাসরি চলে যাব আলামিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। শুরুতেই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা আর পেশাগত যোগ্যতা আর আপনার আগ্রহের বিষয় যদি বলতেন আর কি। আচ্ছা, আমার নাম হচ্ছে আল্লামিন রশিদ তারেক। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এমআইএসসি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটা থেকে হচ্ছে এই রিসেন্টলি লাস্ট মে মান্থে গ্রাজুয়েট করেছি। আর আমার আগ্রহের জায়গাগুলোর মধ্যে আমি বলবো যে রোবোটিক্স নিয়ে আমার আগ্রহ খুবই বেশি। তাছাড়া আরো কিছু যদি থাকে, যেমন অটোমোবাইলস বা হচ্ছে আমাদের যে এইচভিএক সিস্টেম আছে, ওই ধরনের কাজগুলো করতে আমি খুবই ইন্টারেস্টেড। এর মধ্যে রোবোটিক্সটা খুবই আমি প্রাধান্য দিই, কারণ আমার লাস্ট 4 ইয়ার্স এর ইউনিভার্সিটি জার্নিতে আমি রোবোটিক্স নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। তো ওই জন্য আর কি রোবোটিক্স প্রতি ইন্টারেস্টেড বেশি। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমরা শুনেছি যে আপনি লাস্ট একটা প্রজেক্টে ইউএসএ তে কাজ করেছেন। তো যদি সেই প্রজেক্টটা সম্পর্কে আমাদের একটু বলতেন, সেই প্রজেক্টের গল্পটা যদি বলতেন, প্রজেক্টের আইডিয়াটা কিভাবে মাথায় আসলো, তারপরে কিভাবে ধাপে ধাপে সেটা এক্সিকিউট করা হলো, এই বিষয়ে। ও আচ্ছা, মানে উম, ব্যাপারটা হচ্ছে, আমরা মানে ইউএসএ তে তো লাস্ট মে মাসের একটা কম্পিটিশন ছিল। কম্পিটিশনটা হচ্ছে যেটাকে বলে ইউনিভার্সিটি রোবট চ্যালেঞ্জ। তো ওটা একটা রোবোটিক্স রিলেটেড কম্পিটিশন, যেখানে হচ্ছে পুরো বিশ্ব থেকে প্রায় 108টা টিম ছিল, যারা হচ্ছে একটা ভিডিও সাবমিট করে। তো ওই ভিডিওটা সাবমিট করার পারপাস হচ্ছে যে ভিডিও প্লাস একটা ডকুমেন্ট থাকে আর কি। তো ওই কম্পিটিশনের একটা ইয়ে আছে যে ক্রাইটেরিয়া আছে, যে কিছু ডকুমেন্টেশন এন্ড কিছু ভিডিও প্রেজেন্টেশন, ওইগুলোর মাধ্যমে ওরা হচ্ছে টিম সিলেক্ট করে। তো আমাদের লাস্ট যে 2025 সালে আমরা যাই, সেখানে প্রায় 108টা টিম হচ্ছে এই ডকুমেন্টস এন্ড ভিডিও গুলা সাবমিট করে, তার মধ্যে হচ্ছে 38টা টিম সিলেক্টেড হয়। তো আমরা হচ্ছে সেখান থেকে আর কি শুরু জার্নিটা। বাট আমাদের এই রোবোটিক্স রিলেটেড কম্পিটিশন করার যে একটা যে হচ্ছে একটা আমরা ফলো করি, যে আমাদের এমআইএসটি থেকে, এমআইএসটি মঙ্গলবারটা যে টিমটা, তো প্রায় লাস্ট 4 ইয়ার্স ধরে আমরা বাইরে যে কম্পিটিশন করে আসছি। তো এটা হচ্ছে শুধু ইউআরসি না, আমরা এআরসি তো ট্রাই করছি। তো এআরসি তো আমরা সেকেন্ড হয়েছিলাম। তার আগে আমাদের 2015 সালে যখন ছিল, মানে যদি গল্পটা সুন্দর করে বলতে চাই, সেক্ষেত্রে হবে যে আমাদের টিমটা 2014 সালে ফর্ম হয়। 14 সালে ফর্ম হওয়ার পরে আমরা 15 সালে ইউআরসি করি, যেটা ইউএসএ তে হয়। তারপর আমরা 16 সালে হচ্ছে ইআরসি করি, যেটা হচ্ছে ইউরোপের পোল্যান্ডে হয় আর কি। তো তারপরে টিমটা হচ্ছে হয়ে যায়। তারপরে আর আমাদের টিমটা কন্টিনিউ থাকে না। তারপরে আমরা আবার 2021 সালে নতুন করে শুরু। সেখানে আমরা হচ্ছে ইউএসসি তে, যেটা আমাদের ইউএসএ তে হয়, তখন ভার্চুয়ালি হয়েছিল। এমআইএসসি ক্যাম্পাসে আমরা আমাদের রোভারকে দিয়ে বিভিন্ন কাজ করেছিলাম। চাইলে হচ্ছে যে কেউ আমাদের এই ভিডিওটা দেখতে পারে আর কি। ইউটিউবে অলরেডি আছে এই ইয়ে থেকে, তাদের ইউটিউব চ্যানেল থেকে, ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ইউটিউব চ্যানেল থেকে ওরা আপলোড করেছে আর কি। তো তখন আমরা ভার্চুয়ালি চ্যাম্পিয়ন হই। তারপরে হচ্ছে আমরা নেক্সট ইয়ার আমাদের যারা হচ্ছে ভাইরা ছিলেন, তারা হচ্ছে ফিজিক্যালি 2022 সালে আর কি যাওয়ার চেষ্টা করে ইউএসএ তে। তো সেক্ষেত্রে যেটা হয় যে অনেক জটিলতা, ভিসা টিসা হাবি জাবি অনেক প্রবলেম থাকে, যার কারণে যেতে পারি। তো এই গল্পটা 3 বছর সেম ভাবেই চলতে থাকে। 2022 সাল, 23 সাল, 24 সাল বিভিন্ন রিজনে আমরা যাইতে পারি না। বাট এই বছর আমরা যখন লাস্ট ইয়ার এআরসি তে সেকেন্ড হই, তারপর থেকে আমাদের ডিটারমিনেশন থাকে যে আমরা যেভাবে হোক এবার ইউএসসি করবো। এরই সাপেক্ষে হচ্ছে আমরা এরই ইয়েতে ধারাবাহিকতা আমরা এবার ইউএসএ তে যাই। এন্ড যেটা হচ্ছে এই আইডিয়াটা, এই প্রজেক্টটা আসলে আমার নিজের থেকে, যেটা যতদূর মানে আমার নিজের যে ইনপুট, সেটা ছিল হচ্ছে যখন এক এক কম্পিটিশন করি, এক এক ক্রাইটেরিয়া থেকে যে কিভাবে রোবটটা কাজ করবে বা ফাংশনালিটি থাকে, সেক্ষেত্রে যেটা হয় যে প্রতিবারই বিভিন্ন কম্পিটিশন মডিফাই করতে হয়। তো আমার আইডিয়া ছিল এরকম যে লাস্ট ইয়ার যেহেতু আমরা এআরসি করছি, তো এবার আমরা ট্রাই করব যে ইউআরসি টা করার। তো সেক্ষেত্রে যা যা করা লাগে, তো ওই ওয়াইজ আর কি আমরা প্ল্যানটা করি। তো এইভাবে আর কি এই আইডিয়াটা মাথায় আসে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া।
তো আপনাদের এই প্রজেক্টে সবচেয়ে বড় বাধা আপনাদের ক্ষেত্রে কোনটা এসেছিল আর সেটা কিভাবে ওভারকাম করেছিলেন? আচ্ছা, মানে যদি আমরা বলতে যাই যে টেকনিক্যালি স্পিকিং, তাহলে আমাদের আমরা তো লাস্ট 4 বছর ধরে কম্পিটিশন করতেছি, তো আমাদের কিছু টেকনিক্যাল অ্যাডভান্টেজ ছিল আর কি অন্যদের তুলনায়, বা যারা নতুন শুরু করে তাদের তুলনায়। বাট আমরা যেটা সবচেয়ে বড় প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে আমরা যখন লাস্ট ইয়ার এআরসি তে যাই, তখন আমাদের রোভার ছিল হচ্ছে, যে রোভার যেটা আর কি বেসিক্যালি আমরা এই মানুষজন যেটা হয় যে নাসা বা হচ্ছে রাশিয়া থেকে বা চায়না থেকে বা ইন্ডিয়া থেকে অলরেডি রিসেন্টলি হচ্ছে ইয়ে করে বিভিন্ন আহ গ্রহের মধ্যে, যেমন মঙ্গল গ্রহে বা চাঁদে হচ্ছে একটা ভেহিক্যাল টাইপের জিনিস পাঠায়, যেটাকে আমরা রোভার বলি। মানে এটা হচ্ছে বেসিক্যালি বাহিরের যে আমাদের সৌরজগতের যে গ্রহগুলা সেগুলাকে রিসার্চ করার জন্য বা সেখানে বিভিন্ন ধরনের ইয়ে করার জন্য, কি বলে, বৈজ্ঞানিক গবেষণা চালানোর জন্য যে ইয়েগুলা করা হয়, সেক্ষেত্রে আর কি ব্যবহার করা হয় আর কি রোভারটা। তো আমাদের যেটা প্রবলেম আমরা এই বছর সবচেয়ে ডিফিকাল্ট ফেস করছি সেটা হচ্ছে যে আমাদের রোবটটা হচ্ছে 50 কেজির মধ্যে লিমিট থাকে আর কি, ইউএস এর যে কম্পিটিশন। তো যেটা হয় যে আমাদের আগের বার কম্পিটিশনের ওয়েট লিমিট ছিল 60 কেজি। তো আমাদের রোবটটাকে সেই 50 কেজি লিমিটে আনার জন্য যে ম্যাটেরিয়াল বা টুলস বা যে ধরনের প্রবলেম বা হচ্ছে যে ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ গুলা ইয়ে করতে হয়, সেটা সবচেয়ে বেশি প্রবলেম ছিল ওয়েট নিয়ে। কারণ ওয়েটটা খুবই মেজর একটা ফ্যাক্টর। কারণ আমি যখন একটা রোভার বানাই, আমাদের বাংলাদেশের যে আহ যে ধরনের হচ্ছে ম্যাটেরিয়ালস বা যে ধরনের টেকনোলজি আছে, সেক্ষেত্রে লাইট ওয়েট একটা রোভার বানানো 50 কেজির মধ্যে, এবং তাদের মিশন বা তাদের কম্পিটিশনের সকল ক্রাইটেরিয়া মিট আপ করে, তো এটা একটু টাফ। তো এই জন্য আর কি আমাদের এইবারের সবচেয়ে বেশি টেকনিক্যালি যে ডিফিকাল্টিটা ছিল সেটা হচ্ছে ওয়েট। আর বাজেট নিয়ে তো আসলে থাকেই, কারণ এই যে বাংলাদেশের টিম আমাদের আসলে, মানে কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোনো একটা কোম্পানি বা কেউ এরকম ভাবে স্পন্সর করে না আর কি, যে বাইরে যায় একটা কম্পিটিশন করে। তো আমাদের বাজেট যেটা যেটা হয় যে রোভার ডেভেলপমেন্টের যেটা, সেটা হচ্ছে আমাদের ফুললি এমআইএসটি থেকে ফান্ড করে। আর এবার যেটা হয় যে আমরা যখন লাস্ট ইয়ার এআরসি থেকে আসি, তখন আমাদের এমআইএসটি তে সেনা প্রধান যিনি চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান স্যার, উনি আসছিলেন। তো ওনাকে আমরা আমাদের যে কম্পিটিশনটা সেই ব্যাপারে পিচ করি, এন্ড স্যারকে বলি যে স্যার আমাদের রোভার ডেভেলপমেন্ট হয়, এন্ড আমরা অলওয়েজ বাংলাদেশে যেটা হয় যে ভিডিও যে সাবমিশনের কথাটা আমরা বলেছিলাম, সেক্ষেত্রে লাস্ট 3 বছর ধরে আমরা ফার্স্ট হই বাংলাদেশে সবসময়। যে এই ভিডিও সাবমিট করে যে একটা স্কোরিং হয়, স্কোরটা গ্লোবালি ইয়ে হয়, পাবলিশ হয়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশে অলওয়েজ, বাংলাদেশে যে টিম গুলো আছে সেখানে তার মধ্যে ফার্স্ট হই। বাট যেটা হয় যে আমরা ইউএস এর যে কম্পিটিশনটা থাকে, এটাও খুবই প্রমিনেন্ট একটা কম্পিটিশন। অন্যান্য কম্পিটিশন গুলোর থেকে ইউএস এর যে ইউআরসি কম্পিটিশনটা, সেটা খুবই প্রমিনেন্ট অন্যদের অন্যদের তুলনায়, যেমন এআরসি বা ইউআরসি। অথবা ইন্ডিয়াতেও একটা কম্পিটিশন হয়, এটা হচ্ছে আইআরসি। তো আমাদের লাস্ট ইয়ার এটা প্ল্যান ছিল যাওয়ার, বাট ইন্ডিয়ার সাথে ডিপ্লোম্যাটিক সিচুয়েশন খারাপ ছিল তখন। তো তখন আর কি আমরা যাইনি, ক্যান্সেল করে দিই ব্যাপারটা। তো যেটা হয় যে আমাদের আর&ডি বা হচ্ছে রোভার ডেভেলপমেন্টের যে ফি, সেটা আমাদের এমএসটি থেকে পে করে। বাট আহ যে ট্রাভেল প্ল্যানটা সেটা বা ট্রাভেলের যে ফান্ডিংটা, সেটা আমাদের সেনাপ্রধান স্যার বিভিন্ন ওয়েতে স্যার নিজের থেকে আর কি ফান্ড করেন। তো স্যারকে ধন্যবাদ আমাদেরকে আসলে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ইভেন স্যার আমাদের ক্যাম্পাসে লাস্ট কয়েকদিন আগে এসেছিলেন। তো স্যারের সাথে এই ব্যাপারে কথা হয়েছিল, স্যারকে আমরা আসলে খুবই এপ্রিসিয়েট করেছি যে স্যার আমাদেরকে একটা সুযোগ যাওয়ার সুযোগ করেছে। আর এটার সাথে একটা জিনিস এড করতে চাই, যেটা হচ্ছে আমাদের লাস্ট 10 ইয়ার্স লাগছে আর কি, যে আমরা আবার ইউএসএ তে কম্পিটিশনটা করতে চাই। কারণ আমাদের লাস্ট আমরা 2015 সালে কম্পিটিশনটা করতে গেছিলাম ইউএসএ তে, তারপর আর যাইতে পারিনি, আবার 2025 সালে যেতে। তো এই ধরনের মানে এইগুলো হচ্ছে আমাদের সবচেয়ে জটিলতা ছিল, যে ইউএসএ তে যাওয়া, সাথে হচ্ছে একটা বাজেট, আর হচ্ছে টেকনিক্যালি যদি বলি সেক্ষেত্রে আমাদের যে রোভার ওয়েট লিমিট, এই তিনটা খুবই বড় টেকনিক্যাল চ্যালেঞ্জ ছিল বা। যেটা সবাই টিম মিলে একত্রে ওভারকাম করা গেছে। তো এখান হ্যাঁ, থেকে মানে আরেকটা প্রশ্ন, সবাই টিম মিলে করছি। জি এখান থেকে প্রসঙ্গত আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে প্রজেক্টটি করাকালীন আপনাদের হচ্ছে ইউএস এর যাত্রাটা কেমন ছিল? আসলে ইউএস এর যাত্রা, পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা,
আর এটা আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে আসলে কোনো প্রভাব ফেলতেছে কিনা? আচ্ছা, মানে যদি গল্পটা বলি, গল্পটা খুবই সুন্দর। গল্পটা সুন্দর কারণ ল্যাবে একটা ইমেন্স অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হয়, লাইক 24/7 অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হয়। আমি হচ্ছে ভাইস টিম লিডার, ফর্মার ভাইস টিম লিডার। তো 24/7 আমাকে হচ্ছে ল্যাবে হচ্ছে ইয়ে করতে হয় যেন সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা দেখার জন্য। আর যেটা হয় যে আমাদের মানে স্টুডেন্টদের যেহেতু ক্লাস থাকে, তারপরে নিজেদের ল্যাব অনেক কিছু থাকে, হাবিজাবি সবকিছু থাকে, ইউনিভার্সিটি ক্লাস চলতে থাকে। তো ওর মধ্যে সবকিছু ম্যানেজ করে একটু টাফ। তো ওটার থেকে আর কি যাত্রাটা, এই যাত্রাটা একটু কষ্ট। তারপরে ইউএসএ তে যাওয়ার পরে যেটা হয় যে রোভার আমাদের ফুললি ডিসঅ্যাসেম্বল করে আমরা রোভারটা নিয়ে যাই, কারণ আমাদের ট্রাভেল নিজেদের লাগেজে করতে হয়, না হয় রোভারকে আবার আলাদা করে লাগেজ করতে গেলে আরো এক্সট্রা শিপিং কস্ট। তো এখানে আরো অনেকটা বাজেটের ব্যাপার থাকে, তো এই জন্য আর কি আমরা নিজেদের লাগেজে করে নিয়ে যাই। তো আমাদেরকে বেশ কয়েকদিন আগেই রওনা দিতে হয়, and আমাদেরকে আগে গিয়ে রোভারটা অ্যাসেম্বল করে তারপরে সকল টেস্ট ট্রায়াল অনেক কিছুই থাকে, যেখানে হচ্ছে আমাদের অনেক ডেটা ইয়ে করতে হয়। তো একটা ইন্টারেস্টিং পার্ট যদি বলি, আমরা বাংলাদেশে যে জিপিএস লোকেশনে থাকি, তো বাংলাদেশের যে জিপিএসটা সেটা হচ্ছে দুইটাই পজিটিভ, লঙ্গিটিউড ল্যাটিটিউড দুইটাই পজিটিভ। আর আমেরিকাতে যেটা, এটা হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই জিনিসটা আমাদের নেগেটিভ। জানা ছিল না। তো আমরা যখন হচ্ছে, হ্যাঁ, তো আমরা যখন হচ্ছে যাওয়ার পরে আমাদের রোভারের একটা অ্যান্টেনা আছে, যেটা হচ্ছে আমরা অটোনোমাসলি হচ্ছে ট্র্যাক করে রোভারকে, যে রোভারটা যেদিকে থাকে আমাদের অ্যান্টেনাটাও ওইদিকে ফেস করে, যেন রোভারের সাথে অলওয়েজ কমিউনিকেশন থাকে। তো ওই ডেটাটা নেগেটিভ হওয়ার কারণে আমাদের অ্যালগোরিদমে কিছু প্রবলেম হচ্ছিল, যে আমরা ট্র্যাক করতে পারতেছিলাম। তো ওই জিনিসটা আমরা ওইখানে গিয়ে ফেস করি। আর ওইখানে কম্পিটিশনের কথাটা যদি বলি, কম্পিটিশনটা ছিল হচ্ছে একটা ডেজার্ট টাইপের জায়গায়, যেখানে মানে কোনো রিসোর্স নাই ওইখানে, জাস্ট তারা অল্প একটু রিসোর্স দিয়ে রাখে, যেখানে খুবই লেস ইলেকট্রিসিটি আছে, এন্ড মানে মোটামুটি জনশূন্য জায়গা, যেখানে কোনো ওয়্যারলেস কমিউনিকেশন নাই। আপনি গেলে হচ্ছে কোনো ইন্টারনেট কানেকশন পাবেন না, বা কোনো ফোনেও ফোনেও কল করা যায় না, এরকম একটা রিমোট জায়গায় হয়, যেন মানে মানুষ বা হচ্ছে যারা কম্পিটিশন করতে যায় বা যে টিম গুলা, তাদেরকে একটা ফিল দিতে পারে যে এটা একটা রোবোটিক্স রিলেটেড বা একটা মার্স টাইপের এনভায়রনমেন্ট, যেখানে কোনো কমিউনিকেশন সিস্টেম থাকবে না আপনাদের ইন্ডিভিজুয়াল বা রোভারের কমিউনিকেশন সিস্টেম ছাড়া। আর আমাদের যে আন্তর্জাতিক অভিজ্ঞতা সেটা হচ্ছে, যেটা হয় যে এই ধরনের কম্পিটিশনে তো অনেকগুলা টিম আসে। তো এটাতে যেটা হয় যে মানে অন্যান্য ইউনিভার্সিটি গুলা কি করতেছে, তারা কোন ধরনের টেকনোলজি ইউজ করতেছে, তো এই জিনিসগুলো আর কি জানা যায়। মানে আমাদের এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং টাইপের জিনিস, যেটা হচ্ছে লাইক বাংলাদেশে আমরা কি শিখতেছি আর বহির্বিশ্বে স্টুডেন্টরা বা বহির্বিশ্বের স্টুডেন্টরা কিভাবে চিন্তা করতেছে, এই জিনিসগুলো নিয়ে জানা যায়। বেশ ভালো ভালো টিম আসছে, ভালো ভালো স্টুডেন্টরা আসছে, তাদের সাথে কোলাবোরেশন হয়েছে, তাদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের সাথে কমিউনিকেশন করার একটা ওয়ে আমাদের আর কি বিল্ড আপ হয়েছে। তো এটা হচ্ছে একটা আন্তর্জাতিক বা পেশা জীবনের নিজের একটা সুবিধা, যে অন্যজনের কাছে বা অন্যদের নলেজ টুকু আর কি নেওয়া যায়, ইভেন নিজেদের নলেজও শেয়ার করা যায়। যেমন আমরা একটা প্রবলেম ফেস করতেছিলাম, যে আমাদের একটা যখন রোবট চলার জন্য একটা কমিউনিকেশন ইউজ করি হচ্ছে রোভারের মোটর থেকে মাইক্রো কন্ট্রোলারে। তো ওই প্রবলেমটা নিয়ে আমি অন্য একটা টিমের সাথে ডিসকাস করতেছিলাম এই ব্যাপারটা নিয়ে। তো ওরাও বলতেছিল যে সেম প্রবলেমটা ওরাও ফেস করছে। তো পরে ওরা বললো যে আসলে এই জিনিসটা, যেহেতু আমরা স্টুডেন্ট, এই জিনিসটা এখন আমরা লার্নিং প্রসেসে আছি, বাট আমরা একটা ক্যান কমিউনিকেশন নামক একটা প্রোটোকল ইউজ করি আর কি, রোভারের মোটরের সাথে ইয়ে করার জন্য, কমিউনিকেশন করার জন্য, যেন রোভারের কন্ট্রোল করা যায়, কিভাবে কন্ট্রোল করবো বা কিভাবে কমান্ড। তো ওই জিনিসটা ওরা ডেভেলপ করে, ক্যান থেকে ক্যান এফডি একটা ইয়ে আছে সেখানে ট্রান্সফার করে, যেন হচ্ছে আরো বেটার ইয়ে করতে। তো এই জিনিসটা আর কি আমরা ওই দিক থেকে জানতে পারি। তো এই জিনিসগুলো আর কি জানা যায়। আর কালচারাল একটা ইয়েও আছে, যেমন খুবই মজার একটা কাহিনী হচ্ছে, বাংলাদেশে আমি কখনো পাকা কাঁঠাল মানে ছাড়া খাইনি। তো ওইখানে যেটা হয়েছে যে ওরা আমাদের লাঞ্চে হচ্ছে কাঁঠালের বার্গার খাওয়াই। তো একটা কালচারাল যে ডাইভার্সিটি বা কালচারাল যে একটা মিক্স, এই জিনিসগুলো আর কি শিখা যায় এখানে গেলে। কাঁঠালের বার্গার আমাদের দেশের পরিচিত খুবই।
যদিও আমি খাইনি এখনো। ধন্যবাদ ভাইয়া। আর হ্যাঁ, এখানে বলবো আপনি যে বাইরের দেশে প্রেজেন্টেশন বা আমাদের হচ্ছে দেশ থেকে গিয়ে সেখানে নিজেদেরকে উপস্থাপন করেছেন, এক্ষেত্রে নিজের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন আর নিজেকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য কিভাবে প্রিপেয়ার করেছিলেন? আচ্ছা, যেটা হয় যে আমাদের প্রেজেন্টেশন বলতে জিনিসটা এরকম যে আমরা আমাদের রোভারকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে ওদের যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনের মিশন ওয়াইজ আমরা আমাদের রোভারকে কতটুকু ক্যাপাবল করতে পারছি সেই জিনিসটাই আমাদের প্রেজেন্টেশন। লাইক আমরা কতটুকু ভালো করতে পারছি এই জিনিসটা আর কি প্রেজেন্টেশন। তো এটার প্রিপারেশনটা এইভাবে ছিল যে ওরা যে কম্পিটিশনের কথা বলতেছি, যে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, সেখানে হচ্ছে যে পুরা কম্পিটিশনটা হচ্ছে 4টা মিশনে ভাগ করা। তো মিশন গুলো হচ্ছে একটা অটোনোমাস মিশন, যেখানে হচ্ছে রোভারকে অটোনোমাসলি এক জায়গা থেকে আরেক জায়গায় জিপিএস কোঅর্ডিনেটে দিয়ে দিব যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যেতে হবে। আবার বিভিন্ন ধরনের টেরেন আছে, যেমন উঁচু নিচু ইয়ে আছে, তারপরে স্যান্ড আছে, স্যান্ড টাইপের বা বালু টাইপের জায়গা আছে যেখানে রোভার গেলে রোভারের চাকা আটকে যেতে পারে। তো ওইরকম জায়গায় হচ্ছে অটোনোমাসলি রোভারকে মুভ করতে হয়। আরেকটা হচ্ছে সায়েন্স মিশন, যেখানে হচ্ছে রোভারকে নিজে ফুলি একটা ক্লোজ স্পেস থেকে আমাকে হচ্ছে রোভারকে কন্ট্রোল করতে হয়, এবং রোভারের কিছু মেকানিজম থাকে যেখানে রোভারকে হচ্ছে মাটির নিচে 10 সেন্টিমিটার নিচ থেকে মাটি তুলে তার সাথে মানে তার সাথে কেমিক্যাল রিয়েকশন করে বলতে হয় যে মানে ওই মাটিটাতে কোনো প্রেজেন্স অফ লাইফ আছে কি। তো ওইটা হচ্ছে সায়েন্স মিশন, যেখানে বেসিক্যালি আমাদের বাইরে যে রোভার গুলা পাঠায়, সেক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন রক বা বিভিন্ন সয়েল অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করে সেখানে মাটি বা পাথর বা পানি আছে কিনা, এই ধরনের জিনিসগুলা। তো যে যেন আমাদের হেভিডেন্ট করা যায় অন্যান্য প্ল্যানেট গুলা, বা হেভিডেন্ট কিনা সেটা জানা যায়। তো এটা একটা মিশন। আর দুইটা মিশন হচ্ছে ডেলিভারি মিশন, যেখানে হচ্ছে রোভারকে খুব দূরে আমাদের সরি আমাদের যেটা হয় যে মানে আহ যখন আমরা রোভারের সাথে কমিউনিকেশন করি একটা এরকম একটা মরুভূমি বা এরকম একটা প্ল্যানেটে, তো রোভারকে একটা বেস স্টেশন থেকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে হয়। তো সেখানে কমিউনিকেশন করার জন্য একটা অ্যান্টেনা থাকে, অ্যান্টেনার মাধ্যমে কমিউনিকেশন হয়, একটা কমিউনিকেশন মিডিয়াম থাকে। তো যেটা হয় যে ওরা আর কি ওই জিনিসটা দেখতে চায় যে আমার রোভার ক্যাপেবল কিনা একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত বিভিন্ন ধরনের অবজেক্ট ক্যারি করে, মানে রোভার নিয়ে যেতে পারতেছে কিনা, মানে মেকানিক্যালি স্ট্রং কিনা, তারপরে কমিউনিকেশন স্ট্রং কিনা, তারপরে রোভারের যে ভিজুয়ালাইজেশন, যে আমাদের রোভারকে আমরা ক্যামেরা দেখে কন্ট্রোল করি, তো ওই যে কমিউনিকেশনটা সেটা স্ট্রং কিনা। যেটা হয় যে বিভিন্ন উঁচু নিচু পাহাড়ের মধ্যে দিয়ে রোভারটাকে ইয়ে করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, এবং বিভিন্ন অবজেক্ট পিক করে অন্যান্য জায়গায় প্লেস করতে হয়। তারা মিশনটাকে একটা মঙ্গল গ্রহে বা হচ্ছে কোনো একটা গ্রহে যেরকম রোভারকে প্রয়োজন, সিমিলার ওই রকম রাখার চেষ্টা করে, যেন স্টুডেন্টদেরকে এইরকম একটা ফিল দিতে পারে যে মিশন গুলা কিভাবে হয়। তো এটা হচ্ছে একটা ডেলিভারি মিশন, যেখানে এক জায়গা থেকে রোভারকে দিয়ে বিভিন্ন জিনিসপত্র অন্য জায়গায় নিয়ে যেতে হয়। আর আরেকটা মিশন হচ্ছে ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন। তো এটার থিমটা এরকম যে আহ যেহেতু রোভার আমরা পাঠাবো অন্যান্য গ্রহে, তো রোভারকে কিছু সফিস্টিকেটেড কাজ করতে হবে। লেটস সে আমরা যদি কোনো একটা জায়গায় কোনো একটা ইয়ে থাকে, ধরেন আমি যেহেতু হচ্ছে রোভারকে পাঠাবো, তো লেটস সে কোনো একটা জায়গায় আমার একটা সুইচ অন করা লাগতে পারে, বা কোনো একটা প্যানেল বা কোনো একটা নব ইয়ে করতে হতে পারে, রোটেট করতে পারে। তো ওই জিনিসগুলা হচ্ছে রোভার করতে পারে কিনা নিজের, রোভারের টেকনোলজি বা রোভারের একটা আর্ম থাকে যেটাকে আমরা মানে যেটা দিয়ে আর কি আমরা এই ধরনের কাজগুলো করে থাকি আর কি। তো ওই মিশনটা হচ্ছে এই ধরনের কাজের জন্য বিভিন্ন টুল এক জায়গা থেকে আরেক জায়গায় পিক করে, বা ওই টুল দিয়ে বিভিন্ন কাজ করা। যেমন আমাদের যেটা হয়েছে যে মিশনে কি করতেছে, একটা ড্রয়ার খুলতে হয়েছে, তারপরে ওই ড্রয়ারের ভিতরে একটা বক্স রাখতে হয়, ওই বক্সটা আবার অন্য একটা দূরে আরেক জায়গায় রাখা। বাট ওই বক্সটার লিড আছে যেটা হচ্ছে কাভার, এটা খোলা রাখা, আবার নিচে হচ্ছে একটা ছোট্ট টেস্ট টিউব রাখা, এরকম শেপের, এরকম চিকন। তো ওইটা হচ্ছে বেসিক্যালি আমাদের রোভারের আর্ম দিয়ে তুলে দেন হচ্ছে ওই বক্সের মধ্যে রাখে। তারপর হচ্ছে বক্সটা ক্লোজ করে তারপর আমাদের ড্রয়ারে এনে রেখে ড্রয়ারটা ক্লোজ করতে। তো ওরা হচ্ছে এই ধরনের কিছু সফিস্টিকেটেড কাজ ওই ধরনের মিশনে দিয়ে দেয়। তো আমাদের যেটা গোল থাকে যে এই মিশন গুলাতে,
তো ফার্স্টে আমরা রুল বুক গুলা দেখি যে তারা কি কি চেয়েছে ওই রুল বুক গুলাতে। তারপরে আমরা আমাদের রোভারের ডিজাইনটুকু ওইভাবে করার চেষ্টা করি যেন হচ্ছে আমাদের আহ মানে রোভার ওই জায়গায় যাওয়ার পরে সেম কাজগুলা করতে পারে। ইভেন আমরা মানে কম্পিটিশনে যাওয়ার আগে আমরা ট্রাই করি যে বাংলাদেশে যেহেতু আমরা রোভারটা আগে আগে রেডি করি, তো আমরা যেন হচ্ছে বাংলাদেশে হচ্ছে ইয়ে করতে পারি আর কি, একটা টেস্ট ট্রায়াল ইয়ে করে যেতে পারি যেন আমাদের কম্পিটিশনটা ভালো হয়। তো এইভাবে আর কি আমাদের প্রেজেন্টেশনটা বা হচ্ছে আমরা নিজেদেরকে আর কি ইয়ে করে রাখি, আহ মানে কি বলে, মানে প্রিপেয়ার করে রাখি আর কি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওরা তো মানে এক্সপেক্ট করে যে আমরা প্রফেশনাল ওয়েতে যাব, কারণ এজ এ টিম তারা এক্সপেক্ট করে যে আমরা প্রফেশনালিজম দেখাবো। কারণ টিম থাকলে অবশ্যই তার মধ্যে একটা স্ট্রাকচার, কিভাবে কাজ করে, কে কোন জায়গায় কাজ করবে, তো অনেক কিছু থাকে। যেমন আমাদের কম্পিটিশন গুলাতে কে কন্ট্রোল করবে, কে কন্ট্রোলারের সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে, কে হচ্ছে বাইরের রোভারের সাথে থাকবে যদি কোনো কারণে রোভার কোনো কারণে ম্যাল ফাংশন করে, সেক্ষেত্রে ইমার্জেন্সি স্টপ বাটন প্রেস করে দেবে। তো ওই ধরনের একটা প্রফেশনালিজম চায় আর কি টিমের মধ্যে। তারপরে তারা হচ্ছে চায় যে একটা ম্যানেজমেন্ট টিম থাকবে যারা যাবে, যেখানে গিয়ে গাইড করবে যে কিভাবে কি করতে হবে না করতে হবে, যে ওই রকম আর কি। প্রফেশনালিজমটা মেনটেন করা এখানে সব থেকে বড় আর কি। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আমরা প্রায় চলে এসেছি আমাদের প্রোগ্রামের শেষের দিকে। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাবো, আপনার মতো বা এরকম প্রজেক্টে যদি আমাদের দেশের স্টুডেন্টরা কাজ করতে চায়, তাহলে তারা কিভাবে এই রিলেটেড প্রজেক্ট গুলো নিয়ে কাজ করতে পারবে? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি মানে পড়াশোনাকে ঠিক রেখে প্রজেক্ট করতে গেলে কোনো প্রবলেম আসছে কিনা, বা আমাদের অন্যান্য স্টুডেন্টরা কিভাবে এটা করতে পারে? আচ্ছা, আমি তাহলে লাস্ট প্রশ্নটা আগে দিই, তারপরে আমি লাস্টে ইয়ে করি। তো যেটা হয় যে আসলে মানে এজ এ স্টুডেন্ট আমাদের মেইন গোল থাকে হচ্ছে পড়াশোনা। আর সাথে হচ্ছে রাইট। নিজের মানে নিজের দক্ষতা বা নিজেকে বর্তমানে যে ধরনের টেকনোলজি বা যে যে ধরনের এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট পৃথিবীতে চলতেছে সেটার সাথে মানিয়ে নেওয়া। তো এই ধরনের কাজগুলা মানে এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে পড়াশোনার সাথে আসলে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজেকেই কাজ করতে হয়। আসলে ইউনিভার্সিটিতে কেউ আসলে কোনো ফ্যাকাল্টি বা ইউনিভার্সিটি আপনাকে পুশ করবে না যে হচ্ছে আপনি এটা করেন বা আপনাকে এটা করতে হবে। তো আমরা যেটা মানে আমরা এজ এ টিম হিসেবে যেভাবে মানুষজনকে গাইড করি বা আমাদের জুনিয়রকে যেভাবে গাইড করি, সেটা হচ্ছে ওরা ফার্স্ট অফ অল আসে, আসার পরে আহ আহ যেটা হয় যে হচ্ছে মানে স্টুডেন্টরা ফার্স্টে ইন্টারেস্টেড থাকে না, তাদেরকে ইন্টারেস্টেড করার জন্য আমরা আমাদের টিমটা নিয়ে একটু ইয়ে করি, যে মানুষজনকে বোঝানোর চেষ্টা করি যে ভাই আমরা এইভাবে কাজ করি, এই জিনিসটা করলে এইভাবে ভালো হয় ভাই। তো এটা হচ্ছে একটা ওয়ে যে হচ্ছে মানুষজনকে কিভাবে হচ্ছে ইয়ে করা যায় ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের। এটা হচ্ছে আমরা আনি ফার্স্টে, তারপরে আমাদের টিমে কিভাবে হচ্ছে কাজ করতে হয় বা কিভাবে এই জিনিসের সাথে হচ্ছে লেগে থাকতে হয় সেটা আমরা আমাদের টিম হিসেবে আমরা তাদেরকে ট্রেন করি। আর আমি বাইরে যারা আছে যারা হচ্ছে এই ধরনের কাজ করতে ইন্টারেস্টেড তাদেরকে যদি বলি, আসলে আহ পড়াশোনার সাথে সাথে এই জিনিসটা করতে হয়। আমি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, যেটা হয় যে আমি যখন এই ধরনের কাজ করি তখন আমার ক্লাস চলে, তারপরে বিভিন্ন ল্যাবে বিভিন্ন প্রজেক্ট চলে, তারপরে আবার এই ধরনের আমার আহ, এই এই প্রজেক্টের হচ্ছে বিভিন্ন কাজ চলে। তো এমনও হয়েছে যে রাতের মানে সকালে ঘুম থেকে উঠছি ছয়টা সাড়ে ছয়টার দিকে, এমআইএসটি তে গেছি 8টার দিকে, ক্লাসটা শেষ করে বের হয়ে পড়ছি এই যে আমার এই প্রজেক্টের কাজে বাইরে যে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে, তারপরে 9টার দিকে রুমে আসছি, রাতের 9টা। হলে আসছি, হলে এসে হচ্ছে আবার বসছি নিজের ল্যাবের প্রজেক্ট নিয়ে, ল্যাব রিপোর্ট নিয়ে। তো শেষ করতে করতে 12টা 1টা 2টাও বেজে গেছে অনেক। তারপরে আবার সেই সকালবেলা হচ্ছে আবার ক্লাস শুরু। তো ওই জিনিসগুলো আসলে একটু মানে পেইন নিয়েই করতে হয় আসলে। কোনো কিছু পেতে হলে কোনো কিছু আসলে এই যে কষ্ট করলে কেষ্ট পেলে এরকম একটা জিনিস। তো ওই রকম আর কি যে আর যারা হচ্ছে এই ধরনের কাজগুলো শুরু করতে চায় তাদেরকে আমি বলবো যে আসলে এই ধরনের কাজ আসলে সেলফ মোটিভেটেড, কেউ আসলে কাউকে বলে দেয় না যে করার জন্য। আমরা যেটা করি যে যেহেতু আমরা সিনিয়র এন্ড আমাদের জুনিয়ররা আসে,
তো আমাদের দিক থেকে ট্রাই করি যে আমরা আমাদের টিমটাকে যেন কন্টিনিউয়াস রাখতে পারি। তো আমাদের জুনিয়ররা যেন আমাদের টিমে জয়েন হয়। তো আমরা তাদেরকে পিক ইয়ে করার ট্রাই করি, এনকারেজ করার ট্রাই করি। বাট যারা নতুন করতে চায় তাদের ক্ষেত্রে যেটা হয় যে বাজেট বা হচ্ছে বা কিভাবে করবে বা কি ধরনের প্রজেক্ট করবে বা করতে গেলে সে ফুললি করতে পারবে কিনা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগে। তো এই ক্ষেত্রে যেটা আমি বলবো যে আসলে মানে শিখার আসলে অনেক জায়গায় থাকে। তো অনেক সময় হয় যে আমরা মানে শিখতে যাচ্ছি বা কোনো একটা জিনিস করতে যাচ্ছি, ফুললি করতে পারি না। তো আমরা যেটা করি যে মানে ওই পুরো জিনিসটা করতে গিয়ে আমি শিখতে পারি। তো আমি এটা বলবো যে যারা নতুন করতে যাচ্ছে তাদেরকে এই জিনিসটা ফলো মানে ইয়ে করা উচিত, মাথায় রাখা উচিত যে আসলে আমি শুরু করব, কতদূর করতে পারি আমি দেখবো, নিজে ট্রাই করব যে সর্বোচ্চটা করার। বাট যতদূরই করতে পারি আমি ততদূর শিখতে পারবো, এটা হচ্ছে মেইন, মানে যারা নতুনরা শিখতে চায়। আর নতুনদের ক্ষেত্রে আরেকটা উপদেশ থাকবে আমার, লেগে থাকলে আসলে সবই সম্ভব। আমাদেরও প্রজেক্টে অনেক কিছু অনেক সময় আসে যে আমরা হাল ছাড়ার মতো অবস্থা থাকে, বাট স্টিল আমরা কম্পিটিশন করে আসি, 4 বছর ধরে করতেছি। এবং 2015 সালে শেষ হওয়ার পরে আবার আমরা 2021 সালে শুরু করি। তো ওই জিনিসটা আসলে মেইন, লেগে থাকার যে ব্যাপার। ধন্যবাদ ভাইয়া। আসলে কঠোর পরিশ্রম করে যেতে হবে আর কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এটাই বড় কথা। আর ভাইয়ার কাছে জানতে চাবো, আপনার হচ্ছে যখন এই প্রেসার গুলো এসেছিল তখন নিজেকে মেন্টালি কিভাবে ঠিক রেখেছিলেন আবার কাজটা করার জন্য? মেন্টালি, হ্যাঁ মেন্টালি যেটা হয় যে আমরা একটু ব্রেক নেই, লেটস সে আপনি যদি আমাদের টিমকে ফলো করতেন তাহলে দেখতে পেতেন যে আমরা হচ্ছে এরকম হয়েছে, রাত্রেবেলা হল থেকে বলে আমরা চলে গেছি যে বাইরে মামা ঘুরতে চলে গেছি বা পুরান ঢাকা চলে গেছি চিল করতে। তো এটাতে যেটা হয় যে আমরা টিম হিসেবে যখন একসাথে মুভ করি বা একসাথে এরকম যখন স্ট্রেস ফিল করি তখন আমরা আসলে একটু ইয়ে করি আর কি, যেন একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা যেন ঠিক থাকে। যেমন পড়াশোনার পাশাপাশি এই ধরনের প্রজেক্ট করতে গেলে অনেক ইমেন্স প্রেশার আসে। তো আমরা ট্রাই করি যে এই ধরনের যখন খুবই স্ট্রেস আসে তখন আমরা হচ্ছে একটু রিলিফ নেওয়ার জন্য বাইরে চলে যাই বা একটু ব্রেক নিই। বাট আমাদের যেটা গোল থাকে সেটা হচ্ছে যে এই যে আমরা একটা ব্রেক নিলাম, ব্রেকটা যেন শর্ট একটা অ্যামাউন্ট অফ হয়, এন্ড ওইটার জন্য একটা প্রোডাক্টিভ হতে হয় যে আমাদের নেক্সট গোল কি হবে সেটা যেন আমরা ঠিক করে তারপরে এই ধরনের একটা ব্রেক। আর এটা আসলে যেহেতু আমরা টিম হিসেবে কাজ করি, একজন আরেকজনকে মোটিভেট করার ট্রাই করি, যে আসলে বোঝানোর ব্যাপারটা যে এরকম যে আমরা যেটা করতেছি, হ্যাঁ এটা মোস্ট অফ দা পিপল করতে চায় না, কারণ করতে গেলে অনেক প্রেশার যায় বা অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যে অনেক সময় যে আমি যেটা করতে হয়েছে যে আমি ইউনিভার্সিটি লাইফে প্রায় মাত্র 3 থেকে 4 মাসের মতো টিউশন করেছি। বাট আমার অন্যান্য ফ্রেন্ডরা যারা আছে ওরা অনেক টিউশন করেছে, টাকা পয়সা ইনকাম করছে। তো এই জিনিসগুলো আবার আমি করতে পারিনি। তো আমাকে আবার এই 3 বছর বা 4 বছর ধরে এই যখন হচ্ছে প্রজেক্টের কাজ থাকে, তো অন্য কিছুতে আসলে টাইম দেওয়া খুবই টাফ হয়। তো যেটা হয় এই যে আহ মানে এই ধরনের কাজগুলাতে যখন হচ্ছে ইয়ে আসে, একগুয়েমি আসে, তখন আসলে একটু ব্রেক নিয়ে তারপর আবার রিস্টার্ট করা হয়। এতে সুবিধা যেটা হয় যে একটা ফ্রেশ মাইন্ডে আবার শুরু করা যায়। তো আমরা আমাদের এরকম যখন স্ট্রেসের মোমেন্ট আসতো তখন আমরা এইভাবে শুরু করি। অনেকে মনে করে যে হচ্ছে করতেই থাকতে হবে থাকতে হবে, একটা না একটা সলিউশন বের হবে। কিন্তু এখানে মেইন বিষয়টা হচ্ছে আগে একটা ব্রেক নিতে হবে, যখন স্টাক হয়ে যাবে তখন ব্রেক নিলে দেখা যায় যে নতুন করে আবার শুরু করা যায়, নতুন নতুন আইডিয়া আসে হ্যাঁ, মাথায়। একটা তো আমরা নতুন নতুন একটা চলে আইডিয়া আসে এসেছি। মাথায়। রাইট। আর আমরা ভাইয়াদের কিছু মোমেন্টস আমরা অবশ্যই শেয়ার করব আমাদের দর্শকদের সাথে আমাদের এপিসোডে। আর একদম লাস্ট কোশ্চেন যেটা ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমাদের যে জেনারেশনটা আছে বর্তমানে তাদের উদ্দেশ্যে আপনি যদি আহ, দুই তিনটা কথায় কোনো উপদেশ দেন বা তাদেরকে কিছু বলতে চান, জানাতে চান আমাদের এই ভিডিওর মাধ্যমে। আমি যদি বলি আহ জীবনে আসলে মানে আমি যখন হচ্ছে শুরু করি তখন আমি কিছুই জানতাম না, যখন শেষ করি অনেক কিছুই জানতে পারি। তো ফার্স্ট অফ অল শুরু করতে হবে ইন দা মিড ওয়ে, মানে লং জার্নিতে শিখতে হবে। তো আমি যারা হচ্ছে আহ এই ধরনের কি বলে
যারা হচ্ছে আমার কথাটা শুনবে, তাদেরকে একটাই সাজেস্ট দিব আসলে, যাই করতে চাচ্ছি ছোট্ট একটা প্ল্যান করে যে কিভাবে করব, তার একটা এক্সিকিউশন প্ল্যান করে তারপর হচ্ছে শুরু করে দেওয়া। শুরু করে দিলেই বিভিন্ন জিনিস আস্তে আস্তে সামনে আসবে, এবং কিভাবে ডিল করতে হয় সে নিজে নিজেই শিখতে পারবে, বা বিভিন্ন রিসোর্স ইয়ে করে শিখতে হবে। তো আমি মনে করি যে কোনো কিছু যদি চিন্তা করি যে আমি এটা করব, তাহলে আমার মনে হয় যে শুরু করে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তাহলেই কোনো না কোনো ওয়ে বা কোনো না কোনো সলিউশন বের হয়ে আসবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলামিন রাশিদ ভাইয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা কেরিয়ার বিচ একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভাইয়ের কাছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কেউ যদি এই রিলেটেড কোনো বিষয় আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে করতে পারবে কিনা? হ্যাঁ, আমার আমাদের সাথে দর্শকদের অলওয়েজ মধ্য আমি, থেকে কেউ যদি যোগাযোগ করতে হ্যাঁ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাই আমাকে আসলে ইয়ে করার জন্য, প্রোগ্রামে ইনভাইট করার জন্য। সো আমি আহ, আমি হচ্ছে আপনাদের ফেসবুক থেকে আমার প্রোফাইলটা শেয়ার করে দিতে পারেন। সো যে কেউ চাইলে আমাকে হচ্ছে, আল আমিন রশিদ তারেক আমার নাম, তো এই নামে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, চাইলে আমাকে যে কেউ নক দিতে পারে, আমি অবভিয়াসলি তাদেরকে হেল্প করার চেষ্টা করবো। ধন্যবাদ। আমরা ভাইয়ার প্রোফাইল শেয়ার করে দিব আমাদের এপিসোডের পাশাপাশি। আপনারা চাইলে যে কোনো সময় ভাইয়াকে নক দিতে পারেন, ভাইয়া তার সুবিধা মতো সময় আপনাদেরকে রিপ্লাই করবে। সো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।